নমস্কার, ট্রাই টিভি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটার ঠিক বিকেল 4:57 বিকেলের প্রাইম টাইম নিয়ে আমি রয়েছি অঞ্জন এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভিনন্দা। আজ যে মূলত বিষয়গুলোর দিকে আমরা আলোচনা করব এবং আলোকপাত করার চেষ্টা করব তা হলো মক ড্রিল। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে রাজ্যে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে মক ড্রিলের ব্যবস্থা করতে। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে যে দেশের পুরোপুরি প্রস্তুতি এবং পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু যুদ্ধ অবশ্যম্ভাবী। অর্থাৎ সেক্ষেত্রে পাকিস্তান আবারও বুঝতে পারবে যে এবার আর কোনো রকম শুধুমাত্র সমঝোতা কিংবা শান্তির বার্তা নয়, এবার সরাসরি সংঘাত। অর্থাৎ ভারত এই মুহূর্তে পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে এই 12 থেকে 15 দিনের মধ্যে একের পর এক হাতে এবং ভাতে মারার কৌশল অবলম্বন করেছে। সিন্ধু জলবন্টন চুক্তি থেকে শুরু করে একের পর এক ভিসা ক্যান্সেল করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানি নাগরিকদের আবারও তাদের দেশে ফিরিয়ে নেওয়ার বার্তা। অর্থাৎ এক কথায় আপনারা বলতে পারেন পাকিস্তান ইতিমধ্যেই থরথরিয়ে কাঁপতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে ভারত একের পর এক বার্তা দেওয়া থেকে শুরু করে পরিকল্পনা প্রত্যেকটি ক্ষেত্রে ফার্নিশ করে চলেছে, শান দিয়ে চলেছে ভারতবর্ষ। অভিনন্দন। একদমই ঠিক যেটা বললো অঞ্জন, যে বেশ বিগত দিন থেকে কিন্তু অর্থাৎ সেই 22 তারিখের নারকীয় ঘটনার পর থেকেই আমরা দেখেছি ভারত কিন্তু একেবারে কড়া হাতে সমস্তটা কিন্তু এবারে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেভাবেই বায়ু, স্থল এবং তার সঙ্গে জল, 3 বাহিনী কিন্তু তাদের মহড়া শুরু করে দিয়েছিল এবং চালিয়ে যাচ্ছিল। এবং ঠিক আগামীকাল অর্থাৎ 7ই মে সাধারণ মানুষকে কিন্তু সেই মক ড্রিলের ব্যাপারে বোঝানো, অর্থাৎ যুদ্ধকালীন সময় সাধারণ মানুষ নিজেদের কি করে রক্ষা করবে, কি করে প্রতিরক্ষা করবে, ঠিক সেই বিষয়ে কিন্তু আগামীকাল মক ড্রিল রয়েছে। এবং সেই সময় অর্থাৎ যদি যুদ্ধকালীন বিমান ঠিক আসে বা ওই মুহূর্তে ঠিক কি করতে হবে সাধারণ মানুষকে, শুধু তাই নয়, স্কুলের স্টুডেন্টদের থেকে শুরু করে প্রায় সকলকেই কিন্তু এই যুদ্ধকালীন মহড়ার অর্থাৎ সেই মক ড্রিল তা কিন্তু আগামীকালই অনুষ্ঠিত হবে। একেবারে তাই অভিনন্দন। আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো মক ড্রিল নিয়ে যখন কথা হচ্ছে কোন কোন রাজ্যের কোন কোন জায়গায় এই মক ড্রিল কাল অনুষ্ঠিত হবে একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মক ড্রিল হবার যাবতীয় পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আগামীকাল বিভিন্ন প্রান্তে হবে এই মক ড্রিল। শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া। আমরা 4টি জায়গায় কথা বললাম, এখনো 4টি জায়গা অর্থাৎ 8টি জায়গা এখনো পর্যন্ত কমপ্লিট করলাম আমরা। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই এই মক ড্রিল, অর্থাৎ দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু মক ড্রিল কাল অনুষ্ঠিত হবে। হাসিমারা, খড়গপুর, বহরমপুর, আসানসোল, ফারাক্কা, মূলত 23টি জেলার 29টি জায়গাতে মক ড্রিল অনুষ্ঠিত হবে আগামীকাল। চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ। একেবারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মক ড্রিল করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আগামীকাল বিভিন্ন জায়গায় হবে এই মক ড্রিল। থাকবে ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ এবং মাথাভাঙাতেও। পশ্চিমবঙ্গের 23টি জেলার 29টি জায়গাতে ইতিমধ্যেই মক ড্রিলের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সেই মক ড্রিল হবে। একেবারে কালিম্পং, জলঢাকা, কোরসং এবং কোলাঘাটেও কিন্তু সেই মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। উত্তরাখণ্ড, দেরাদুন, আবারও বলবো যে উত্তরাখণ্ডের দেরাদুনেও কিন্তু সেই মক ড্রিল অনুষ্ঠিত হবে 7ই মে। উত্তরপ্রদেশের আগ্রা, এলাহাবাদ, বেরেলি, গাজিয়াবাদেও কিন্তু সেই মক ড্রিল একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একেবারে তাই অভিনন্দন। প্রথমেই মার্জনা চাইছি তার কারণ কাশিয়াংয়ে হবে সেই মক ড্রিল পশ্চিমবঙ্গে। এছাড়া উত্তরপ্রদেশের গোরখপুর, ঝাঁসি, কানপুর এবং লখনৌতে হবে এই মক ড্রিল। একেবারেই তাই। তার সঙ্গে উত্তরপ্রদেশের আরো বেশ কিছু জায়গা যেমন মথুরা, মিরাট, মোরাদাবাদ, শাহরানপুরেও কিন্তু থাকছে মক ড্রিল। তার সঙ্গে থাকছে বারাণসী, সারাসা এবং মুঘল সারাই, বক্সিকা, তালাব, এই সমস্ত জায়গাগুলোতেও থাকছে। আরো থাকছে ইসলামপুর, দিনহাটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোতে থাকছে ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোতে থাকছে এবং রাজস্থানের যে জায়গাগুলোতে থাকছে জানাবো যে আজমের, আলওয়ার, বাড়মের, ভরতপুরে থাকছে। জানাবো দেশের 244টি জেলায় 259টি জায়গায় হবে এই মহড়া, অর্থাৎ এই মক ড্রিলের মহড়া। বাংলার 23টি জেলার 31টি জায়গায় মক ড্রিলের সম্ভাবনা। ব্ল্যাক আউটের সময়
ঠিক কি করণীয়, কি করতে হবে, যুদ্ধ হলে কি করবেন সাধারণ মানুষ, সেই সব কিছু কিন্তু হবে এই মক ড্রিলে। রাজস্থানের বিকানের, বুন্ডি, গঙ্গানগর, হনুমানগড় এই সমস্ত জায়গাতেও কিন্তু হতে চলেছে মক ড্রিল। যেমনটা বললাম, সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এবং তাছাড়াও বাইরের আরো কোন কোন জেলা, যেমন রাজস্থানের জয়পুর, জয়সলমের এবং যোধপুর, উদয়পুর এই সমস্ত জায়গাতেও কিন্তু একইভাবে মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। রাজস্থানে এছাড়া শিকার, নাল, সুরাটগড়, আবু রোড বিভিন্ন জায়গায়, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে কোন কোন জায়গায় ইতিমধ্যে মকড্রিল হতে চলেছে আগামীকাল। রাজস্থান, নাসিরাবাদ, ভিওয়ারি এই জায়গাগুলোতেও হবে মকড্রিল হবে পশ্চিমবঙ্গের 31টি জায়গায়। এছাড়া পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যের, পাঞ্জাবের অমৃতসর, ভটিন্ডা, ফিরোজপুর এবং গুরুদাসপুর, পাঞ্জাবের হোসিয়ারপুর, লুধিয়ানা, পাতিয়ালা এবং অধমপুর। পাঞ্জাব এ জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এ জায়গাতে মকড্রিল হবে, এটা বোঝাই যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা তৈরি করবে। বার্নালা, হালুয়ারা, কোটখাপুর এবং বাতলা। এবং থাকছে বার্নালা, যেমনটা বলো, বার্নালা, হালুয়ারা, কোটখাপুর, বাতলা। তার সঙ্গে পাঞ্জাবের যে জায়গাগুলোতে আরো থাকছে মোহালি এবং আবহার এই জায়গাগুলোতে, অর্থাৎ পাঞ্জাব যেহেতু একেবারেই পাকিস্তানের কাছাকাছি বলা যেতে পারে, তাই এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আরো বেশি করে, অর্থাৎ কোনো কোনাও ছাড়া হবে না। ওড়িশায় কোথায় থাকছে বালেশ্বর, কোরাপুট, ভুবনেশ্বর, গোপালপুর, ওড়িশার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মক ড্রিল অনুষ্ঠিত হবে আগামীকাল, অর্থাৎ 7ই মে। হীরাকুন্ড, পারাদ্বীপ, বৌরকেলা এই সমস্ত জায়গা, অর্থাৎ ওড়িশার যে জায়গাগুলো বলছি, হীরাকুন্ড, পারাদ্বীপ, বৌরকেলা এবং পন্ডিচেরিতে কোথায় হবে? পন্ডিচেরিতেই হবে মক ড্রিল আগামীকাল, অর্থাৎ 7ই মে। ঠিক যেমনটা বললাম যে মক ড্রিল এবার সিকিমের গ্যাংটকে কিন্তু হতে যাচ্ছে এই মক ড্রিল, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু বাদ পড়ছে না, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হবে। এবার তামিলনাড়ুর চেন্নাইতে কিন্তু হবে এই মক ড্রিল। একেবারে তাই, রাজ্যের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই মকড্রিলের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আবারও পশ্চিমবঙ্গের প্লেট আপনারা দেখতে পাচ্ছেন। মূলত যে জায়গাগুলোর দিকে আমরা ইন্ডিকেট করছি বা নির্দেশ করছি, এই প্রত্যেকটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের নিরিখে। কেন বলছি? তার কারণ পশ্চিমবঙ্গের দিকে যদি আপনারা তাকান, পাঞ্জাবের দিকে যদি তাকান, তামিলনাড়ু কিংবা ওড়িশা, যে জায়গাগুলোর ক্ষেত্রে সরাসরি সীমান্ত লাগোয়া যে এলাকা, প্রত্যেকটি জায়গাতেই মকড্রিল হবে। এর একটি বিশেষ কারণ রয়েছে, তা হলো আমরা যদি একেবারে উত্তর পশ্চিমের দিকে যদি তাকাই, ভারতবর্ষের ম্যাপের একেবারে উত্তর পশ্চিম প্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব প্রান্ত, দুটো জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পারবেন একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সীমান্তবর্তী লাগোয়া এলাকাগুলি, প্রত্যেকটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই সমস্ত জায়গাগুলো কিন্তু একেবারেই বাংলাদেশের লাগোয়াই বলা যেতে পারে, বর্ডার এলাকা। ঠিক এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু খুব সতর্কতার সঙ্গে মক ড্রিল অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে এবং শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া এই সমস্ত জায়গায়, ঠিক যেমনটা খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম, এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল অত্যন্ত সতর্কতার সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই মক ড্রিল। একেবারে তাই। মহড়া কি করতে হবে? মহড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখা, নাগরিক পড়ুয়াদের নাগরিক প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ এবং এছাড়াও আরও কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। হঠাৎ আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট মহড়া, গুরুত্বপূর্ণ ভবন এবং পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়ার প্রস্তুতি। একেবারেই তাই। আবারও জানাবো যে মহড়ায় কি করতে হবে, জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তা অনুশীলন করা। তারপর নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন সংযোগ স্থাপন এবং কন্ট্রোল রুম এবং ছায়া কন্ট্রোল রুম কতটা তৈরি তারও মহড়া রয়েছে আগামীকাল। ঠিক এগুলোই কিন্তু ভালো মতো বুঝিয়ে দেওয়া হবে এবং বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখা। একেবারে তাই অভিনন্দন, আমি ঠিক এই পয়েন্টটাতে একটু আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাবো। তা হলো, যখন বিমান থেকে সরাসরি সাইরেন বাজছে তার অর্থ হলো অ্যালার্ট জারি করা হলো যে এ জায়গায় যে কোনো সময় মিসাইল ছোড়া হতে পারে কিংবা যে কোনো রকম আক্রমণ হতে পারে। অর্থাৎ সাইরেনেরও অনেকগুলো ভাগ থাকবে। প্রথম একটি সাইরেন, দুটো সাইরেন কিংবা তিনটি সাইরেন, অর্থাৎ অ্যালার্ট, হাই অ্যালার্ট, প্রত্যেকটি ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাগ থাকবে এবং সেই অ্যালার্টের ভিত্তিতেই বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মক ড্রিল ডিফারেন্ট রকম হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাইরেন অনুসারে
তাদের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ যে মহড়ার কথা আমরা বলছি বা যে মহড়ার কথা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, সেই মহড়ার ক্ষেত্রে কি কি নির্দেশ অবলম্বন করতে হবে তার একটি সম্যক ধারণা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভবন এবং পরিকাঠামো আগে থেকে চেক করে নেওয়া, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি, আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, ঠিক দমদম বিমানবন্দর যা রয়েছে সেখানে অনেক মানুষের একসঙ্গে সমাগম হয়। অর্থাৎ পার্শ্ববর্তী যেসব শত্রু দেশ ক্রমাগত তাদের ডানা তোলার চেষ্টা করছে, ডানা মেলার চেষ্টা করছে, তাদের ডানা ছাড়তে গেলে একটু তো নির্দেশ অবলম্বন করতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে তারা মূলত সেই সব জনবহুল এলাকাকেই নির্দেশ করছে, টার্গেট করছে। অর্থাৎ সে জায়গায় সরাসরি সেই সব জনবহুল এলাকায় জনবহুল প্রত্যেকটি মানুষকে কিভাবে সেই নির্দেশ অবলম্বন করে নিজেদেরকে সেফ জোনে রাখতে হবে তার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করাই হলো এই মহড়া। এ জায়গায় নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন সংযোগ স্থাপন এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে অভিনন্দন। তা হলো এই হটলাইন যদি আমরা তৈরি করতে পারি তাহলে ক্রমাগত যদি কোনো কারণে আমাদের সেই জনবহুল এলাকাতে মিসাইল পড়ে কিংবা কোনো রকম আতঙ্কবাদী বা জঙ্গি হামলা হয়, তাহলে যদি বিমান ঘাঁটির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যায় তাহলে সেই সব মানুষকে সরাসরি বিমানের মারফত সেখান থেকে রেস্কিউ করা যেতে পারে। কিংবা বায়ুসেনার পক্ষ থেকে, যেটা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন, বায়ু, জল এবং তার সঙ্গে সঙ্গে স্থল, তিনটি জায়গাতেই স্বাধীনভাবে কাজ করতে পারে সেনাবাহিনী। অর্থাৎ সে জায়গা থেকে সেই সব জনবহুল প্রত্যেকটি মানুষকে রেস্কিউ করতে বায়ুসেনার যথেষ্ট যথোপযুক্ত স্টেপ তারা নিতে পারবেন। অভিনন্দন। একদমই তাই, দেখতে পাচ্ছেন আবারও সেই ছবি যেমনটা দেখাচ্ছে, বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেনের ব্যবস্থা খতিয়ে দেখা, নাগরিক হঠাৎ আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট মহড়া, গুরুত্বপূর্ণ ভবন এবং তার সঙ্গে জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তা অনুশীলন করার খানিকক্ষণ আগেই আমরা একটি ছবি দেখেছি শিলিগুড়িতে, যেখানে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ তাকে করতে হয়েছে। শিলিগুড়ির যেই ছবি, যেখানকার কথা বলছি, যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, এখানে কিন্তু জরুরি অবস্থায় জানাবো যে শিলিগুড়ির কাছে শাহুডাঙ্গির ঠাকুরনগরে ফাঁকা মাঠে আচমকা নামলো সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। আর সূত্রের খবর যে যান্ত্রিক ত্রুটির ফলেই কিন্তু এই অবতরণ করা হয়েছে। আর খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছেছে। শিলিগুড়ির কাছে শালুকরা হেলিকপ্টার অর্থাৎ হেলিপ্যাড থেকে উড়েছিল এই হেলিপ্যাডটি। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো। আমি শুধু একটু জানতে চাইবো, আগামীকাল যে মহড়ার প্রস্তুতি এখন থেকে নেওয়া হচ্ছে, ঠিক যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেখানকার আশপাশের ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো, সাম্প্রতিককালে যে পেহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছিল, জঙ্গি হানার পরেই কিন্তু ভারতীয় সেনা এবং পাকিস্তান সেনা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। এবং তারপরে সবথেকে বড় যেটা খবর, যেটা স্বরাষ্ট্র মন্ত্রক একটা নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে কিন্তু যে সমস্ত দেশের সমস্ত জায়গায় কিন্তু একটি মহড়া হবে এবং মহড়া মূলত যে যদি বিমান হানা হয়, আতঙ্কিত বিমান হানা হয়, তখন সাধারণ নাগরিকরা কি করবে এবং সাইরেন বাজলে তাদেরকে কিভাবে নিরাপদ জায়গায় চলে যেতে হবে, এই সব বিষয় নিয়ে কিন্তু মহড়া। এক কথায় বলা যায় যে যুদ্ধকালীন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশকে কিভাবে রক্ষা করা যায় এবং বিদেশি শক্তি যদি দেশ আমাদের ভারতে যদি আঘাত আনতে চেষ্টা করে, সেক্ষেত্রে সেনাবাহিনী কী করণীয়, সেদিক দিয়ে কিন্তু সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। কিন্তু আগামীকালের মহড়া ঘিরে কিন্তু সবার মধ্যে টানটান উত্তেজনা আছে, বিশেষ করে সাধারণ মানুষ তো বটেই। যে একদম বিভিন্ন কয়েকজন লোকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু সবাই কিন্তু জানি বিভিন্ন সংবাদ মাধ্যমে মহড়ার কথা জানতে পেরে তারা জানতে চেয়েছেন যে মহড়াটা হলে কি করতে হবে, কোথায় হবে ইত্যাদি ব্যাপার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ অনুযায়ী যে মহড়াটা হবে, মূলত যদি বিমান হানা হয় তাহলে জনসাধারণ কী করবে এবং রাত্রিবেলা যদি ব্ল্যাকআউট অবস্থা হয় সেখানে জনসাধারণ কী করবে এবং যদি সাইরেন বাজিয়ে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে জনসাধারণ তাদের নিরাপদ আশ্রয়ে কীভাবে নিয়ে যাবেন, এই সব বিষয় কিন্তু মহড়ার মাধ্যমে তুলে ধরা হবে। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি যে একদম খুব আমাদের দোরগোড়া, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে যে বিভিন্ন যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, যেমন ভারত বাংলাদেশ সীমান্ত বা ভারত নেপাল সীমান্ত বা ভারত ভুটান সীমান্ত, সেখানে কিন্তু বিএসএফ এসএসবির নিয়মিত টহলদারি বাড়ানো হয়েছে এবং তারা কিন্তু সমস্ত অঞ্চলটা, যে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে।
এবং বিশেষ করে বড় বড় শহরের নির্দিষ্ট বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। বিমানবন্দর এবং রেল স্টেশনগুলো সেখানেও কিন্তু নিয়মিত টহলদারি চলছে এবং বারবার করে মেটাল ডিটেক্টরদের কোনো অপরিচিত কিছু পড়ে আছে নাকি সেগুলো কিন্তু দেখা হচ্ছে। এক কথায় যুদ্ধকালীন পরিস্থিতিতে সবটাই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে অংশুমান, ভারত, একেবারেই তুমি যেটা ভারতীয় সেনা বলছো যে এবং যে কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সবাই তৈরি, বিশেষ করে বায়ু, স্থল, জল, 3 সেনাবাহিনী একেবারে প্রস্তুত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অংশুমান, গ্রাউন্ড জিরোর কথা, অর্থাৎ সাধারণ মানুষ যা চাইছিলেন এতদিন ধরে, 10 থেকে 12 দিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে মূল প্রশ্ন ছিল কবে যুদ্ধ হবে, পাকিস্তানকে কবে কড়া জবাব দেবে ভারতবর্ষ। এ জায়গায় এখন সরাসরি যুদ্ধের মহড়া তৈরি হচ্ছে, মক ড্রিল হবে আগামীকাল। আমি বলছি সাধারণ মানুষের মধ্যে ঠিক কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ তুমি? দেখো, সাধারণ মানুষ কিন্তু এক কথায় মানে উৎকণ্ঠিত হয়ে রয়েছে যে একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যুদ্ধ হলে কি হবে সবার যেমন একটা জিজ্ঞেস, এবং বিশেষ করে জানি কি মহড়ার খবর হচ্ছে এবং মহড়া কীভাবে মহড়া হবে, কোথায় হবে, কেনই বা হচ্ছে মহড়া, এটাও কিন্তু তাদের মনে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এই যে মহড়াটা মূলত যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ তারা কিভাবে যদি কোনো রকম আক্রমণ হয় সেখান থেকে কীভাবে নিজেদের রক্ষা করবে এবং কি নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে, সেগুলোই কিন্তু সমস্ত মহড়ার মাধ্যমে তুলে ধরা হবে। সাধারণ মানুষের যে এই যে উৎকণ্ঠা, এটা সমস্তটাই কিন্তু আগামীকাল যে মহড়া হবে, মহড়ার পর পরিষ্কার হয়ে যাবে। যদিও এই মুহূর্তে আমাদের কাছে কিছুক্ষণ আগেই আসা যে খবর যে জলপাইগুড়ি বা দার্জিলিং জেলাতে প্রশাসনের কাছে মহড়া সম্পর্কিত কখন কোথায় হবে বিস্তারিত তথ্য এখনও এসে পৌঁছায়নি, কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে, হয়তো সেই নির্দেশ এসে পৌঁছে যাবে এবং মহড়াটা অবশ্যই কালকে হবে এবং সেই মহড়াটা হবে দেশের নিরাপত্তার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই মহড়াটা অনুষ্ঠিত হবে। কিন্তু মানুষের কিন্তু একটা উৎকণ্ঠা রয়ে গেছে যে যেহেতু পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক একটা হয়ে যায়, যুদ্ধ ভাব রয়েছে এবং দুই পক্ষই কিন্তু সামরিক শক্তি বাড়াচ্ছে তাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সেক্ষেত্রে সাধারণ মানুষের উৎকণ্ঠা অবশ্যই থাকবে এবং এই যে মহড়াই কিন্তু মানুষের মনে আরও বেশি করে কিন্তু চিন্তার কারণ বা উৎকণ্ঠাটা আরও বাড়িয়ে তুলেছে। একদমই তাই। এবং খানিকক্ষণ আগের একটি বিষয়, যেই ছবি আমরা দেখালাম, যে সেখানে একটি হেলিকপ্টার জরুরি অবস্থায় তাকে অবতরণ করানো হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে, যেই ছবি আমরা এখনো দেখাচ্ছি। একটু এই বিষয় যদি বিস্তারিত তুলে ধরো। দেখো, এটা কিন্তু নিয়ম মাফিক অর্থাৎ রুটিন মাফিক যে মহড়া, অর্থাৎ বিমান বাহিনীর মহড়া এবং বাগডোগরা বিমানবন্দর থেকে যে বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো ওড়ে বা অন্যান্য যুদ্ধ বিমানগুলো ওড়ে, সেই মহড়া চলছিল। কিন্তু চলার সময় উপরে একটা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে হেলিকপ্টারের মধ্যে। সেই সময় কিন্তু তাকে ঠাকুরনগরের একটি মাঠের মধ্যে তাকে জরুরি অবতরণ করতে হয়, সেই কারণেই নেমে আসে। কিন্তু যদিও এই ঠাকুরনগর মাঠে অনেক জরুরি অবতরণ করে, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠাটা আরও বাড়িয়ে তোলে। একটাই কারণ যে যেহেতু আগামীকালে একটা মহড়া হওয়ার কথা রয়েছে, তার মধ্যে একটি হেলিকপ্টার সাধারণ একটি জায়গায় একটা জমির মধ্যে নেমে পড়ছে, যখন সেই হেলিকপ্টারটা হচ্ছে বিমান বাহিনী অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার, সেক্ষেত্রে সবার উৎকণ্ঠাটা বাড়েই। তবে আমরা যেসব এয়ারফোর্সের বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির জন্যই কিন্তু বিমানটাকে এই হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে এই নিয়ে কিন্তু মানুষের উৎকণ্ঠা থেকে যায়। তবে একেবারে অনেক ধন্যবাদ অংশুমান সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। যে কথা আপনাদের সামনে ইতিমধ্যেই অংশুমান বললেন, অর্থাৎ সে জায়গায় শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে যখন মহড়া হবে আগামীকাল, এবং শুধু মহড়া নয় মক ড্রিলও হবে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ঠিক কি প্রতিক্রিয়া সেটা যেমন আমরা জানতে পারছি, ঠিক একই রকম ভাবে কিভাবে এই মক ড্রিল অনুশীলন করা হবে আগামীকাল সে বিষয় নিয়েও কিন্তু আমরা জানতে পারলাম একেবারে গ্রাউন্ড জিরোর রিপোর্ট। অভিনন্দন, একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, তা হলো ভারত কিন্তু পরিকল্পনা এবং প্রস্তুতি দুটো দিক থেকেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ যে যুদ্ধের দাওয়ামার কথা বারংবার করে বলা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, সেই প্রতিক্রিয়া কিন্তু এবার একটু অন্য মাত্রা পাবে। তারাও বলতে পারবে যে হ্যাঁ, এবার সত্যি সত্যি ভারত প্রস্তুত হয়ে গিয়েছে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য। যেমন আমরা জানতাম যে সিন্ধু জলবন্টন চুক্তি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এটাও আপডেট ট্র্যাটিভ বাংলা ইঙ্গিত অনুষ্ঠান থেকে আমরা দিয়েছিলাম যে চেনাব নদীর জল কিন্তু ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে। অর্থাৎ হাতে এবং ভাতে উভয় কৌশলেই পাকিস্তানকে যেভাবে মারা হচ্ছে, তাতে এটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই ভয় পেতে শুরু করেছে। উল্টো দিকে বিশেষ করে রাশিয়া এবং আমেরিকার পক্ষ থেকে বারংবার যে
যে সাহায্যের বার্তা পাওয়া যাচ্ছে ভারতের ক্ষেত্রে, ভারত একেবারে তৈরি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধের ক্ষেত্রে সত্যি কতটা সুফল কিংবা কুফলের অবস্থান তৈরি হতে পারে। দেখুন, রাজনৈতিক অনেক পরিকাঠামো থাকতে পারে, রাজনৈতিক বাকবিতণ্ডাও থাকতে পারে, কিন্তু যুদ্ধ কখনোই সঠিক বার্তা দেয় না, এটাও ভারতবর্ষ মনে করে। কিন্তু বারংবার যদি শত্রু দেশ আক্রমণ করতে থাকে তাহলে সেখানে শান্তির বাতাবরণ তৈরি করা যায় না। অন্ততপক্ষে ভারত যে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছে এতদিন পর্যন্ত পাকিস্তান কিংবা বাংলাদেশকে, তারা কার্যত সেই শান্তির বার্তা নিতেই চান না। বিশেষ করে শিলিগুড়ি করিডোর জানেন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেলপথ, বাস, প্রত্যেকটি জায়গা একটি রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্যের যে লিঙ্ক, যে যোগ সাধন, সেই প্রত্যেকটি জায়গাকে কার্যত বাংলাদেশও অ্যাটাক করবার চেষ্টা করছে, পাকিস্তানও অ্যাটাক করবার চেষ্টা করছে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, কি করে পাকিস্তানের সেই সুদূরবর্তী এলাকা থেকে সরাসরি বাংলাদেশ হয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষে অ্যাটাক করতে পারে? এখানেই তো প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ বাংলাদেশ থেকে অনেক স্লিপার সেল যেমন অ্যাক্টিভ হয়েছে, একই সঙ্গে বাংলাদেশেও অনেক পাক জঙ্গি নাকি ঘাঁটি গেড়ে বসে রয়েছে, এমনও তথ্য সামনে বেরিয়ে আসছে। অর্থাৎ এই জায়গায় রাজনৈতিক মহড়াও কিন্তু তৈরি হয়ে গেছে। ভারতের মধ্যেই কেউ কেউ এমন কিছু বিস্ফোরক মন্তব্য করে বসছেন যা ভারতকে ডিভিডেন্ড দিচ্ছে না, পাকিস্তানকে ডিভিডেন্ড দিচ্ছে। আমরা আবারও বলছি, রাজনীতি করার সময় চলে যায়নি, কিন্তু এই সময়টা অন্তত রাজনীতি করার সময় নয়। এক্ষেত্রে রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাব। হোম মিনিস্ট্রি থেকে নোটিফিকেশন এসেছে। আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের কর্মীদেরকে বলেছি যে এই মক ড্রিলে আমরা অংশগ্রহণ করব, এবং আমার মনে হয় দেশের স্বার্থে আমাদের সকলকে, যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে সার্কুলার দেওয়া হয়েছে তা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা প্রশাসন তারাও সেটাকে সামনের দিকে নিয়ে যাবে, জনগণের কাছে নিয়ে যাবে, এবং যা যা নিয়ম কানুন আছে মক ড্রিলে সেগুলো পালন করা হবে। 71-এর স্মৃতি কি আবার ফিরে আসছে? দেখুন, ভারতবর্ষের উপরে একটা ঘৃণ্য আক্রমণ হয়েছে, যেভাবে গত 22 তারিখে এই আমাদের দেশের নাগরিকদেরকে ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হয়েছে। তারপর তো ভারতবর্ষ চুপ করে থাকতে পারে না, চুপ করে থাকা উচিত না। তার জন্য সরকার যা করার সরকার করবে, সরকার সব করেছে। অবশ্য সরকার সমস্ত দায়িত্ব ভারতবর্ষের সেনাবাহিনীর উপর দিয়ে দিয়েছে। আবারও ফিরছে এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, তার আগে নিয়ে নেবে কিছু ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।